আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা কোন বিষয়ের উপরে। হ্যাঁ, আজকে ভিডিওটা হচ্ছে শূন্যের উপরে। শূন্য সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মধ্যে। তো প্রথম চলো দেখা যাক যে শূন্যটা কোথা থেকে কিভাবে এসছে। তো শূন্যটা সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের আর্যভট্ট তিনি 475 থেকে 550 খ্রিস্টাব্দে শূন্যের ধারণা প্রথম দেন। তাহলে কে প্রথম শূন্যের ধারণা দিয়েছিলেন? আমাদের ভারতীয় উপমহাদেশের আর্যভট্ট প্রথম শূন্যের ধারণা দিয়েছিলেন। তারপরে 598 থেকে 665 খ্রিস্টাব্দে ব্রহ্মগুপ্ত শূন্যের আবিষ্কার করেন। তাহলে শূন্যের আবিষ্কর্তা হচ্ছে ব্রহ্মগুপ্ত। এই শূন্যের আবিষ্কারের ফলে তারপরে শূন্যকে ব্যাপকভাবে আলোচনার শীর্ষে নিয়ে চলে আসে। কেননা আগে আমরা সংখ্যাটা পড়তাম 1 2 3 4 এখান থেকে, তারপরে কি এসছে? শূন্যের ধারণাটা এসছে। তো এইখানে এছাড়াও এই যে দুটো ব্যক্তির নাম বললাম বা গণিতজ্ঞ আর্যভট্ট আর ব্রহ্মগুপ্তের নাম বললাম, এছাড়াও আরও কিছু কিছু তথ্য এর মধ্যে আছে। সমস্তটাই আমি আসছি না, এর বিতর্কিত কিছু তথ্যও আছে এর মধ্যে, আরও ডিটেলসে আছে। সেগুলো এত ছোটই না জানলেও চলবে। একটু বড় হলে তখন তোমরা এই নিয়ে একটু ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করলে প্রচুর তথ্য এর উপরে পেয়ে যাবে। তো এবার আসা যাক যে শূন্য কি। তাহলে শূন্য হচ্ছে একটা সংখ্যা। শূন্য হচ্ছে একটা সংখ্যা। তাহলে এটাকে কি বলবো? শূন্য কি সংখ্যা বলবো? আমার আগের ভিডিওতেও একটু আলোচনা আছে এই শূন্য সম্পর্কে। তো শূন্যকে কি সংখ্যা বলবো? শূন্যকে একটা পূর্ণ সংখ্যা বলবো আমরা। শূন্যকে কি সংখ্যা বলবো? পূর্ণ সংখ্যা। আর এটাকে অখণ্ড সংখ্যাও বলা যেতে পারে। আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা বলতে আমরা বাংলায় যেটা একদম পাতি বাংলা ভাষায় যেটা বুঝবো সেটা হচ্ছে, ধরো একটা সংখ্যা 2, এটা হচ্ছে একটা সংখ্যা। আবার 3, এটা হচ্ছে একটা সংখ্যা। মানে এখানে যদি টাকা দিয়ে বোঝাই একটা হচ্ছে সংখ্যা। তাহলে এখানে যদি টাকা দিয়ে বোঝাই, 1কে ধরে নিলাম, 1 টাকা। 1 টাকাকে এবার যদি আমি ভাঙি, তাহলে এটাকে কত ভাঙতে পারি? 1/2। মানে 1-এর 2 যদি টাকা করি, তখন এইটাকে কি বলা হয়? ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, এটাকে মানে একটাকে ভেঙে দিয়েছি, 1/2 মানে কত হচ্ছে? 50 পয়সা। কোনো সংখ্যাকে ভেঙে দিলে যেটা আছে, যেমন 3টাকে ভাঙলে কত হবে? 3/2। এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তাহলে এইগুলো হচ্ছে গোটা সংখ্যা, এইগুলো হচ্ছে গোটা একটা আস্ত সংখ্যা, যেটাকে বলা হয় আস্ত সংখ্যা। এইগুলোকে ওই জন্য বলা হয় পূর্ণ সংখ্যা। আর এইগুলো কি? ভাঙা সংখ্যা, এই জন্য এটাকে কি বলছি? ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে একটা আস্ত ইট মানে ওটা হচ্ছে আস্ত পূর্ণ ইট। এবার ওটাকে আমি ভেঙে দিলাম, তার মানে সেটা কি হয়ে গেল? ভগ্নাংশ হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই শূন্যকে আমরা কি বলতে পারি? এই ভগ্নাংশ সংখ্যা নয়। শূন্যটা এই ভগ্নাংশ টাইপের কোনো সংখ্যা নয়। এখানে যেরকম 1 2 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, তেমনি শূন্যটাও হচ্ছে কি? হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা কি হচ্ছে? পূর্ণ সংখ্যা। তাহলে শূন্যটা কিসের মধ্যে আসছে? পূর্ণ সংখ্যা। এটা অখণ্ড সংখ্যা বললেও চলবে, অখণ্ড সংখ্যা বললেও এটাকে চলবে। তো শূন্য আমরা কি পেলাম? শূন্য পেলাম হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো চলো এবারে শূন্য, এবারে আসা যাক। শূন্য তো পূর্ণ সংখ্যা পেলাম। এবার আমরা জানি প্রত্যেক সংখ্যার একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক থাকে। মানে একটা ধনাত্মক দিক, একটা ঋণাত্মক দিক থাকে। এটা একটু ওপরের ক্লাসের দিকে আছে, ক্লাস 6-এর দিকে আছে। তো এটা ধরো একটা সংখ্যা 2, একটা সংখ্যা 2কে কি বললাম? একটা সংখ্যা বললাম। আর এখানে 2 আরেকবার লিখলাম। তাহলে এটা একটা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভও হতে পারে। মানে একটা ধনাত্মকও হতে পারে, একটা ঋণাত্মকও হতে পারে। তো এবারে শূন্যটা কি সংখ্যা? ধনাত্মক না ঋণাত্মক? সেটা আমাদের জানতে হবে। তো চলো এটা নিয়ে একটু আলোচনা করা যাক। এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সংখ্যা রেখায় ফিরতে হবে। তো চলো একটা সংখ্যা রেখা এঁকে নিই। প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নিই। সংখ্যা রেখার এটা হচ্ছে সরল রেখার থাকে, মাঝখানে থাকে শূন্য। সংখ্যা রেখার মাঝখানে কি থাকে? শূন্য। যত ডান দিকে যাব 1 করে বাড়বে। 1 2 3
4, এদিকেও তেমনিভাবে যত বাঁ দিকে আসবো 1 করে কমবে, -1, -2, -3 এরকমভাবে কমতে থাকবে। তো সংখ্যা রেখার যখন শূন্য, যখন এই দিক থেকে এই দিকে যাচ্ছি তখন মানগুলো কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, 1 1 করে বাড়ছে। আর যখন এই দিক থেকে এই দিকে আসছি তখন মানগুলো কি হচ্ছে, কমে যাচ্ছে, এখান থেকে কি হচ্ছে, কমে যাচ্ছে। এবার দেখো এই যে এই দিকের সমস্ত, ডান দিকের সমস্ত সংখ্যাগুলো হচ্ছে পজিটিভ সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যা। আর বাঁ দিকের এই সমস্ত সংখ্যা, শূন্যটা বাদ দিয়ে এখানে হচ্ছে নেগেটিভ সংখ্যা, সমস্তটা হচ্ছে কি সংখ্যা, মানে ঋণাত্মক সংখ্যা। শূন্যটা দেখো কোথায় আছে, এই ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার মাঝখানে আছে। এটা কোথায় আছে, একদম মিডল পজিশনে আছে। তো এইখানে থাকার দরুন, একদম মাঝখানে থাকার দরুন এর কোনো, না এটা ধনাত্মক না এটা ঋণাত্মক। তাহলে আমরা কি বলতে পারবো, শূন্য কোনো ধনাত্মক সংখ্যাও নয়, ঋণাত্মক সংখ্যাও নয়। তাহলে শূন্য কি সংখ্যা, শূন্য হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে এবারে আসবো আমরা যে শূন্য জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। ধরো এখানে আমি একটা সংখ্যা হিসাব করছি, এখানে শূন্য আছে, 1 2 3 4 5 এরকম ভাবে চলছে। তাহলে দেখো আমরা শূন্য জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা সেটা বার করতে গেলে কিভাবে করব। আগের ভিডিওতে এই জোড় সংখ্যা বিজোড় সংখ্যা সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি আমরা। তো কখনো দুটো জোড় সংখ্যা পাশাপাশি বসে না। এরকম সংখ্যা যে লিখবো পরপর 5 6 7 8 9 10 11 12 এরকম দুটো জোড় সংখ্যা পাশাপাশি কখনো বসে না। আর দুটো বিজোড় সংখ্যাও পাশাপাশি কখনো বসে না, মাঝখানে একটা সংখ্যা থাকে। যেমন এইখানে দুইটা হচ্ছে, দেখো দুইটা কি সংখ্যা পাচ্ছি, জোড় সংখ্যা। জোড় সংখ্যার সংজ্ঞা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, ওটা ডিটেলসে যাচ্ছি না। তাহলে দুইটা আমি কি পেলাম, জোড় সংখ্যা। তাহলে এই জোড় সংখ্যাটা দেখো এ পাশে কি আছে, একটা বিজোড় সংখ্যা আছে ডান দিকে, বাঁ দিকেও কি আছে, একটা বিজোড় সংখ্যা আছে। আবার যেমন এটা হলো, তেমনি ভাবে যদি আমরা এটাকে না করে আমি যদি 3টাকে দেখি, 3 একটা কি হচ্ছে, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা দেখো আগে কি আছে, মানে বাঁ দিকে কি আছে, একটা জোড় সংখ্যা আছে, আবার ডান দিকে কি আছে, একটা জোড় সংখ্যা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখে আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা সংখ্যার পাশে কি আছে, সেই সংখ্যার অপোজিট সংখ্যা আছে। মানে 1 যদি বিজোড় হয় তার পাশে কি আছে, জোড় সংখ্যা আছে। আবার 2 জোড়, তার পাশে কি আছে, বিজোড় সংখ্যা আছে। তেমনি ভাবে ওটার যদি হিসাব করি 1 বিজোড় সংখ্যা, মানে 3 ধরো বিজোড় সংখ্যা, 3-এর আগে 2 হচ্ছে জোড় সংখ্যা। আবার 2টা হচ্ছে জোড় সংখ্যা, জোড়ের আগে কি হচ্ছে, বিজোড় সংখ্যা। তাহলে একটা হচ্ছে বিজোড় সংখ্যা, তার আগে কি হবে, জোড় সংখ্যা। তাহলে শূন্যটা কি হচ্ছে, জোড় সংখ্যা। আবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কি হচ্ছে, 2 হচ্ছে। তাহলে জোড় সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য সব সময় কি থাকে, 2 থাকে। তাহলে আমরা শূন্যকে কি বলতে পারছি, জোড় সংখ্যা। তাহলে শূন্যটা হলো জোড় সংখ্যা। আবার একটা জিনিস এখানে আরো একভাবে বলা যেতে পারে, যেমন ধরো কোনো সংখ্যাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যাটা সবসময় জোড় সংখ্যা হয়। যে কোনো সংখ্যাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে সেটা কি হবে, জোড় সংখ্যা হবে। ধরো এখানে 1টা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে আমি 1কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে, 2টা হচ্ছে একটা জোড় সংখ্যা। 2কে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো, 4টাও হচ্ছে একটা জোড় সংখ্যা। 3কে আমি 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণ 6, এটাও জোড় সংখ্যা। 4কে আমি 2 দিয়ে গুণ করলাম, 8, এটাও জোড় সংখ্যা। 5কে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো, 10, এটাও কি হচ্ছে, জোড় সংখ্যা। তাহলে দেখো যদি কোনো বিজোড় সংখ্যাকে 2 দিয়ে গুণ করি তাহলেও জোড় সংখ্যা পাওয়া যায়। আবার কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে গুণ করলেও জোড় সংখ্যা পাওয়া যায়। মানে যে কোনো সংখ্যাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে সেটা কি সংখ্যা পাবো, জোড় সংখ্যাই পাবো। তাহলে শূন্যকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে শূন্যটাও কি হবে, জোড় সংখ্যা হবে। দেখো এখানে 0 নিলাম, 0 ইন্টু 2 মানে কত হচ্ছে, 0। তাহলে এই দিকে যে সমস্ত সংখ্যাগুলো এসছে আগের বার সবগুলো জোড় এসছিল। দেখো কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করে আমি সব কি পেয়েছি, জোড় সংখ্যা পেয়েছি। তাহলে 0কে 2 দিয়ে গুণ করলেও কি পাবো, একটা জোড় সংখ্যাই পাবো। তাহলে শূন্যটা কি সংখ্যা বলতে পারি,
শূন্যটা হচ্ছে জোড় সংখ্যা। এই দুইভাবে আমরা বুঝতে পারি যে শূন্যটা কি সংখ্যা, শূন্যটা হচ্ছে জোড় সংখ্যা। এবারে আমরা আসব শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে বা শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা কি হতে পারে। তো চলো দেখা যাক। প্রথমে আমরা ধরো এখানে একটা সংখ্যা নিলাম 0/2, বা এটাকে আমরা এরকমভাবে বলতে পারি যে 0/2। এটা করলে কি হবে? তো এখানে দেখো, যদি আমরা সিম্পলি ভাগের আকারে পাতি, তাহলে এটাকে 2 দিয়ে কতকে ভাগ করব? আমরা 0কে ভাগ করব। এটা কি হচ্ছে? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। তো এইখানে 2 দিয়ে যদি 0কে ভাগ করি, তাহলে এখানে 2 এর এখানে ভাগফলের জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে 2 এর 0 কি হচ্ছে? 0 হচ্ছে, মানে ভাগটা মিলে যাচ্ছে, এখানে কোনো সমস্যার ব্যাপার নেই। আবার এটা ভাগশেষ যদি আমি এখানে 0 ধরে নিই, 0 থেকে 0 বিয়োগ করলে 0 ধরে নিই, তাহলে 0 আর ভাগফল এটার সঙ্গে এটা গুণ করে এটা যেন আসে, এই যে এটার সঙ্গে যেন এটা গুণ করে ভাগফল আর এটা গুণ করে যেন এটা আসে, মানে ভাজক আর ভাগফল গুণ করে যেন ভাজ্য আসে। তাহলে এইখানে কি হচ্ছে? 2 ভাজক গুণ ভাগফল সমান সমান কত এসছে? 0। তাহলে এইখানে দেখো, ভাজক আর ভাগফল গুণ করে কি এসছে? ভাজ্য চলে এসছে। তাহলে এটা ভাগটা মোটামুটি ঠিকই আছে। তাহলে আমি যদি কোনো সংখ্যা শূন্যকে যদি 2 দিয়ে ভাগ করি, যে কোনো সংখ্যা 2 বা 3 বা 4 যাই হোক না কেন, সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে সেটা কত আসবে? 0 আসবে। তেমনিভাবে আমি যদি এরকম করি যে 0/3, তাহলে 3 দিয়ে যদি 0কে ভাগ করি, তাহলে কত আসবে? 0ই আসবে। আবার যদি 0কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলেও কি আসবে? 0 আসবে। মানে কোনো সংখ্যাকে যদি ওই 0 দিয়ে 5 বা যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কি আসে? 0 আসে। সেই জন্য 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? 0ই পাবো। দেখো, আগেরটায় তো কোনো সমস্যা ছিল না, ওটা নর্মালি ভাগ আমরা করতে পেরেছি, 0 রেজাল্ট এসছে। কিন্তু সমস্যাটা এবার আসবে যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করি। তা কোনো সংখ্যা ধরে নিলাম 4কে আমরা কি করব? 0 দিয়ে ভাগ করব, তাহলে কি আসবে? তো আগে আমরা একটা নর্মাল ভাগ করে দেখে নিই সেখানে কি রেজাল্ট আসতে পারে। ধরো আমি 6কে ভাগ করব 2 দিয়ে, তাহলে এখানে 2 ভাগ হচ্ছে 6, তাহলে কত আসছে? 3 2 6। তাহলে এই 2টা কতবার হতে হচ্ছে? 3 বার। তাহলে 2টা কতবার হতে হচ্ছে? 2 যোগ 2 যোগ 2। ভাজকটা কতবার? ভাজকটা যেটা ভাগফল আসবে, ভাজকটাকে সেই কবার যোগ করলে কত আসবে? 6 আসবে। দেখো, 2 যোগ 2 যোগ 2 সমান সমান 6। ভাজকটাকে যদি আমি সেই কবার যোগ করি, যেটা ভাগফল আসবে, ভাজকটাকে সেই কবার যোগ করতে হবে, তাহলে কি আসবো? আমি রেজাল্টটা, ভাজ্যটা পেয়ে যাব। তো এবারে আমি কি করছি, আরও একভাবে নিয়ে আসা যায়। এটা হচ্ছে এটার সঙ্গে এটা, মানে ভাজক আর ভাগফল যদি গুণ করি, তাহলেও আমাদের কি আসবে? ভাজ্যটা আসবে। তাহলে ভাজক কত আছে? 2, ভাগফল কত আছে? 3, 3 2 কত? 6। দেখো, এটা চলে এসছে। এবারে আমরা যদি শূন্যর ক্ষেত্রে করি, সেক্ষেত্রে কি আসবে? দেখো, শূন্যর ক্ষেত্রে যদি ভাগটা করি, তাহলে এখানে কি আসবে? আমরা কি করব? 0 দিয়ে কতকে ভাগ করব? 4কে ভাগ করব। তাহলে সেক্ষেত্রে কি হবে? 0 দিয়ে 4কে ভাগ করলে, 4কে কি এখানে সেইভাবে ভাগ করা যাবে যে এরকম কোনো সংখ্যা এখানে পাবো? এরকম কোনো সংখ্যা এখানে পাবো যেটাকে আমরা 0 সঙ্গে গুণ করে 4 আনতে পারবো যদি ভাগ করি? তাহলে এরকম কোনো সংখ্যা পাবো? আমি যদি এখানে 1 দিয়ে দিই, 1 এ 0 0 হবে। 2 দিয়ে দিলে 2 এ 0 0 হবে। 3 দিয়ে দিলে 3 এ 0 কি হবে? 0 হবে। 4 দিয়ে দিলে 4 এ 0 0 হবে। তাহলে এইখানে কখনো 4 আসবে না। যে কোনো সংখ্যা এখানে বসাই না কেন, যে কোনো সংখ্যা এখানে বসাই না কেন, এখানে 4টা আসবে না, এখানে 0ই আসবে। কারণ আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কি হবে? 0ই হবে। তো সেক্ষেত্রে আমার এইটা বার করা সম্ভব নয়। এটাকে কি বার করা সম্ভব হবে? হবে না, কেননা এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা 0 সঙ্গে গুণ করে আমার 4 আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা বাচ্চাদের ক্ষেত্রে এভাবেই বোঝাতে পারি। তাহলে এখানে কোনো সংখ্যা সেরকম নেই
যেটাকে আমরা এখানে গুণ করে এখানে 4 আনতে পারবো। তাহলে এটাকে কি ভাগ করা যাবে? এটাকে ভাগ করা সম্ভব নয়। তো এটাকে কি বলবো? যেহেতু ভাগ করা যাচ্ছে না, মানে যে ভাগের যে এগুলো আছে, প্রপার্টিসগুলো আছে বা ধর্মগুলো আছে, সেগুলো এখানে ম্যাচ করছে না, সেই জন্য এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারছি না। ভাগের যে সংজ্ঞাগুলো আছে বা ভাগের যে ইয়েগুলো আছে, ধর্মগুলো আছে, তার সঙ্গে একে আমরা মেলাতে পারছি না। সেই জন্য এটাকে কি বলবো? অসংজ্ঞাত বলবো। এটাকে কি বলবো? অসংজ্ঞাত। ঠিক আছে? তাহলে এর ভাগটা কি হবে? আমি যদি এই 4 ভাগ 0, তাহলে এটা হবে অসংজ্ঞাত। অসংজ্ঞাত। ঠিক আছে? সেটা 4 না হয়ে 5ও হতে পারে, 6ও হতে পারে। যে কোনো সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ভাগ করি, তাহলে সেটা কি আসবে? অসংজ্ঞাত আসবে। মানে এখানে কোনো সংখ্যাই বসাতে পারবো না যেটাকে গুণ করে আমার 4 আসবে, বা এখানে যদি 5ও থাকে কোনো সংখ্যাকে গুণ করে 5 আসবে। তো এটা ছিল এই ব্যাপার যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি হবে। তো আগেরটা দেখে নিয়েছি। এবারে আসছি, যদি 0কে আমরা 0 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কি আসবে? 0কে 0 দিয়ে ভাগ করলে, চলো দেখা যাক। আমি কি করছি? 0, এটাকেও কি করব? 0 দিয়েই ভাগ করব। তাহলে এখানে কি পাবো? 0 ভাগ হচ্ছে 0, 0 ভাগ 0। এবার একটা এখানে ইন্টারেস্টিং জিনিস দেখো, এইখানে আমি যে সংখ্যাই বসাই না কেন, 0 দিয়ে গুণ করলে সেটা 0ই আসবে। দেখো এখানে আমি কি করছি? 1 বসাচ্ছি, আবার সাপোজ আমি 2 বসালাম, তাহলে 2 এ 0 কি হচ্ছে? 0, ভাগটা মিলে গেছে। আবার যদি 0 দিয়ে আমি 0কে ভাগ করছি, এখানে 3 বসাচ্ছি, তাহলে 3 এ 0 কি হচ্ছে? 0। আবার ধরো এখানে 0 দিয়ে আমি 0কে ভাগ করছি, 4 বসালাম, 4 এ 0 0। প্রত্যেকটা ভাগ দেখো মিলে যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট ভাগফল আমি পেলাম? এর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ভাগফল এখানে পাওয়া যাচ্ছে না। এর অসংখ্য ভাগফল পাওয়া যাবে, অসংখ্য, আনলিমিটেড ভাগফল পাওয়া যাবে। তাহলে আমার কোনো নির্দিষ্ট একটা ভাগ তো আসছে না। কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে একটা নির্দিষ্ট ভাগফল আসার কথা, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট ভাগফল আসছে না। আবার দেখো, যদি আমি এইটাকে ভাজ্যটাকে, যেটাকে এই ভাজকটাকে আমি যদি এখানে ভাগফল যে কবার এসছে সেই কবার যোগ করি, তাহলে কি আসবে? ভাজ্যটা আসবে। তাহলে এখানে দেখো দুটো শূন্য যোগ করে কি আসছে? 0 আসছে। এটা স্যাটিসফাই করছে। কিন্তু আবার এখানেও দেখো 3টে 0 যোগ করেও কি আসছে? সেই 0ই আসছে। আবার এখানে যেহেতু 4 দিয়ে করেছি, তাহলে দেখো এখানে 4টে 0 যোগ করেও কি আসবে? ধরো 1টা 2টো 3টে 4টে 0 যোগ করেও কি আসছে? 0 আসছে। তাহলে এর ক্ষেত্রে প্রত্যেকটা সঠিক হচ্ছে। তাহলে আমি কিভাবে বুঝবো যে ভাগফলটা কোনটা? এর ক্ষেত্রে কি বলা সম্ভব যে কোনটা ভাগফল হবে? 1 দিয়ে করলেও মিলবে, 2 দিয়ে করলেও মিলবে, 3 দিয়ে করলেও মিলবে, 4 দিয়ে করলেও মিলবে, এরকম অসংখ্য, আনলিমিটেড আসবে। তো এক্ষেত্রে এই 0/0টাকে 0কে 0 দিয়ে ভাগ করলে নির্দিষ্ট কোনো ভাগফল পাওয়া সম্ভব নয়। এটা একদম সোজা সাপটাভাবে বুঝিয়ে দিলাম যে নির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া সম্ভব নয়। 0কে যদি 0 দিয়ে ভাগ করি, অসংখ্য সংখ্যা পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার একটা নির্দিষ্ট তো ভাগফল পাচ্ছি না। সেই জন্য এটাকে 0/0কে ভাগ করা যায় না। এটাকে কি বলা হয়? এটাকে অসংজ্ঞাত বলা হয়। এটাকেও অসংজ্ঞাত তোমরা বলতে পারো। আগেরটা যেরকম বলেছি, এটাকেও অসংগত বা ইনফিনিটিভ বলা যেতে পারে। তাহলে অসংজ্ঞাত তোমরা বলতে পারো। তো একটা কথা মাথায় রাখবে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। তোমরা ছোট যারা আছো, ক্লাস 5-6 পর্যন্ত, 7 বা 8 পর্যন্ত বা 10 পর্যন্ত যারা আছো, তারা এটা মাথায় রাখবে যে মোদ্দা কথা হচ্ছে কোনো সংখ্যাকেই আমি 0 দিয়ে ভাগ করতে পারবো না। মানে নিচেই 0 হবে না, কোনো সংখ্যার নিচে, সেটা 0-র নিচেও 0 হবে না, বা 0-র নিচে এই 2-এর নিচেও 0 হবে না, বা 5-এর নিচেও 0 হবে না, বা 7-এর নিচেও 0 হবে না। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে পারবো না। এটা হচ্ছে মোদ্দা কথা। 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞাত হবে।
এটা মাথায় রাখবে। আর জিরোকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেটা কি হবে, জিরোই হবে। তো আজকে মোটামুটি আলোচনা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন চ্যানেলে এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।